ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জিরো। প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। দেখো, কম্পিটিটিভ পরীক্ষা হোক, স্টেট বোর্ডের পরীক্ষা হোক, প্রতিটা পরীক্ষায় জিরো সংক্রান্ত কোশ্চেন আমাদের অনেক সময় অনেক ডিস্টার্ব করেছে, অনেক কনফিউজ করেছে। তো আজকে আমার এই ক্লাসের মেন ফোকাস থাকবে জিরো। আমরা নাম্বার সিস্টেম তথা নাম্বারের যে শ্রেণীবিভাগ করব, সেখানে প্রতিটা টপিক সম্পর্কে আমার ডিপ ডিসকাশন আজকে করবো না। যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ডিসকাশন করব। বাকি প্রতিটা টপিক সম্পর্কে যখন আমি আলাদা আলাদাভাবে ভিডিও করব, তখন প্রতিটা সম্পর্কে ডিটেলস আমি ডিসকাশন করব। চলো দেখা যাক আজকে আমাদের টপিকের মূল বিষয়টা। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে জিরো, অর্থাৎ শূন্য। নাম্বার সিস্টেমের এক অন্যতম বিশেষ মান হচ্ছে জিরো, যেটা ছাড়া নাম্বার সিস্টেম তথা সংখ্যাকে কল্পনা করা অসম্ভব। তাই নাম ও শূন্যকে জানার আগে আমাদের নাম্বার সিস্টেমকে ক্লাসিফাই করাটা খুব প্রয়োজন। কেন প্রয়োজন? যেভাবে জীবজগতের শ্রেণীবিন্যাস করা হয়েছিল, কেন শ্রেণীবিন্যাস করা হয়েছিল? জীবজগতে প্রচুর পরিমাণে জীব রয়েছে, তাই প্রতিটা জীব সম্পর্কে আলাদা আলাদাভাবে জানাটা খুব জটিল কাজ। তাই সহজ কাজ কী হবে? আমরা জীবজগতের শ্রেণীবিন্যাসটা করলাম, তার ফলে কী হলো, যে প্রতিটা শ্রেণীর মধ্যে অনেক সংখ্যক জীব স্থান পেল। তাই ওই শ্রেণী সম্পর্কে যখন আমরা পড়ব, তাহলে ওই শ্রেণীর অন্তর্গত প্রতিটা জীব সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। একইভাবে নাম্বার সিস্টেম তো হিউজ, তাই নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যাকে আমাদের ক্লাসিফাই করাটা বা শ্রেণীবিন্যাস করাটা প্রয়োজন রয়েছে। তাই শ্রেণীবিন্যাস করার ফলে কী হবে, আমরা একটা শ্রেণী সম্পর্কে পড়লে ওই শ্রেণীর সমস্ত নাম্বার সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। তাহলে আমরা ধরলাম শ্রেণীবিন্যাস করেছি, তাহলে জিরোকে কোন শ্রেণীর অন্তর্গত করা হবে, এটা নিয়ে একটা জটিল প্রশ্ন আমাদের মধ্যে সবসময় কাজ করে। অনেক ক্ষেত্রে এটা কনফিউশনের জায়গা তৈরি করে। তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো যেটা, আমরা জিরোকে নাম্বার সিস্টেমের কোন শ্রেণীর অন্তর্গত করব। তাহলে জিরো কি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে? জিরো কি হোল নাম্বার অখণ্ড সংখ্যা হবে? জিরো কি ইন্টিজার পূর্ণ সংখ্যা হবে? জিরো কি রেশনাল নাম্বার মূলদ সংখ্যা হবে? জিরো কি ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা হবে? জিরো কি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা হবে? নাকি জিরো কি ইমাজিনারি নাম্বার হবে? তাহলে কোন শ্রেণীর অন্তর্গত করা হবে জিরোকে? নাকি জিরো কমপ্লেক্স নাম্বার হবে? কোন শ্রেণীর অন্তর্গত করব? তাই আমাদের আলোচনার মূল বিষয় দেখতে থাকো। এই ক্লাসের আমার মেন ফোকাস হচ্ছে জিরো। তাই ক্লাসিফিকেশনের প্রতিটা পার্ট সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিটেলসে আলোচনা করব। এখন যতটুকু প্রয়োজন আমি এই ক্লাসে ততটুকুই তোমাদের বলবো। চলো দেখতে থাকো। তাহলে জিরো আমরা কোন ক্লাসের অন্তর্গত করব? দেখো, নাম্বার সিস্টেমের যখন ক্লাসিফিকেশন আমরা করব, সব থেকে বেসিক ক্লাসিফিকেশন হচ্ছে ন্যাচারাল নাম্বার তথা স্বাভাবিক সংখ্যা, যার আরেকটা কি নাম রয়েছে, কাউন্টিং নাম্বার। যেগুলো অর্থাৎ এই নাম্বারগুলো আমরা মূলত কাউন্ট করার জন্যই ব্যবহার করি, অর্থাৎ এটা কাউন্ট করার থেকেই এর উৎপত্তি হয়েছে। তাহলে দেখা যাক, ন্যাচারাল নাম্বার শুরু কত থেকে হচ্ছে? 1 থেকে। 1 2 3 4 5 এভাবে পরপর অসীম পর্যন্ত যেতে পারে। তাই সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনটা? 1। সব থেকে বড় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনটা? তুমি সেটা কখনোই ডিফাইন করতে পারবে না। কেন? তুমি 100 কোটি বললে আমি 100 কোটি 1 বলতে পারি, তুমি 1000 কোটি বললে আমি 1000 কোটি 1 বলতে পারি। তাহলে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা 1, সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা তুমি কখনো সেটা বলতে পারবে না। সেটা আমি বলতে পারো যে আমি ডে টু ডে লাইফে তো দোকান থেকে 7.5 কেজিও চাল নিয়ে আসি, তাহলে এখানে তো সেটা আসছে না। বললাম নাম্বার সিস্টেমের অনেক ভাগ রয়েছে, প্রতিটা ভাগ যখন কমপ্লিট হয়ে যাবে এই কোশ্চেনগুলো তোমাদের মনে যেগুলো আসছে, আশা করি প্রতিটা কোশ্চেন তুমি সমাধান পেয়ে যাবে। তাহলে জিরো কি ন্যাচারাল নাম্বার হচ্ছে? না, জিরো ন্যাচারাল নাম্বার নয়।
কেননা জিরোকে আমরা কাউন্ট করতে পারি না। দেখো তুমি বলতে পারো জিরো মানে জিরো, কোনো কিছু না থাকা মানে জিরো। দেখো কোনো কিছু না থাকা মানে আমরা জিরো দ্বারা তাকে প্রকাশ করতে পারি। যে আমার কাছে দুটো আম আছে, আমি দুটো আম কাউকে দিয়ে দিলাম, তাই আমার কাছে কটা থাকলো, জিরোটা আম থাকলো। তাহলে আমরা জিরোকে মানে কিছু না থাকাকে আমরা জিরো দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু জিরো কিন্তু কোনো কাউন্টিং নাম্বার নয়। পরবর্তী পার্টগুলো আমরা এবার দেখি। তাহলে আমরা ন্যাচারাল নাম্বারটা দেখে নিলাম। এবার আমরা দেখব হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা। দেখো হোল নাম্বারকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়। যেভাবে ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হতো, সেভাবে হোল নাম্বারকে আমরা কীভাবে প্রকাশ করব, এন দ্বারা, ডব্লু দ্বারা প্রকাশ করব। তাহলে হোল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার যেগুলো ছিল, যদি আমি তার সঙ্গে জিরোকে অ্যাড করি, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমরা জিরোকে যুক্ত করি, জিরোকে যুক্ত করে দিই, এর সঙ্গে নিয়ে আসি, তাহলে কি হবে, হোল নাম্বার পাওয়া যাবে, অর্থাৎ অখণ্ড সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে জিরো একটা অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা সম্পর্কে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী সংখ্যাতে এবার যাই আমরা। তাহলে আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার যেটা দেখলাম, তাহলে আমরা এখন দেখব ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ইন্টিজার কোনগুলো? হোল নাম্বার তো পড়েছি আমরা, কত থেকে শুরু হচ্ছে, 0, 1, 2, 3 থেকে অসীম পর্যন্ত যাবে। এবার আমি যদি একটা এখানে দাগ টানি, এখানে মিডিলে যদি 0 রেখে এখানে 1, 2, 3 এভাবে অসীম পর্যন্ত যাবে। একইভাবে যদি আমি এখানে -1, -2, -3 এটাও অসীম পর্যন্ত যাচ্ছে। যদি আমরা অখণ্ড সংখ্যার সঙ্গে নেগেটিভ সংখ্যাগুলোকে যুক্ত করি, তাহলে সেটা একটা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে। দেখো এখানে 0 ছিল, এখানে মাঝখানে এখানে 0, 1, 2, 3 অখণ্ড। এইখান থেকে তাহলে 0 থেকে শুরু করে ডান দিকে সমস্ত সংখ্যা মিলে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা কনভার্ট করতে গেলে কি করতে হবে? তার সঙ্গে দেখো 0 আছে, 1 আছে, তাহলে -1 আনবো, 2 আছে -2 আনবো, 3 আছে -3 আনবো। তাহলে এভাবে দুই দিকে অসীম পর্যন্ত যাবে। এদিকে মাইনাস অর্থাৎ ঋণাত্মক অসীম সংখ্যা পর্যন্ত যাবে, এখানে ধনাত্মক অসীম সংখ্যা পর্যন্ত যাবে। তাহলে এদিকে সমস্ত সংখ্যাগুলো কি হবে? ঋণাত্মক হবে। এদিকে 0 ডান দিকে সমস্ত সংখ্যাগুলো কি হবে? ধনাত্মক হবে। তাহলে পূর্ণ সংখ্যা কি? 0কে মধ্যে রেখে যে ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বার তার প্রতিবিম্ব যখন তৈরি করছে ঋণাত্মক দিকে, তখন এই সমস্ত সংখ্যা মিলে কি তৈরি করছে? পূর্ণ সংখ্যা। অর্থাৎ মাঝখানে 0, এদিকে +-1, তাহলে মাঝখানে 0 হচ্ছে, +-1, +-2, +-3 এভাবে অসীম 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 পর্যন্ত। তাহলে ইন্টিজার বুঝে গেলে আমরা এখন কি দেখলাম? 0 ন্যাচারাল নাম্বার হচ্ছে না, 0 একটা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, 0 একটা ইন্টিজার তথা পূর্ণ সংখ্যা। এবার আমরা দেখব 0 পরবর্তী পার্টগুলোতে দেখব যে 0 কোন কোন সংখ্যারূপে 0কে প্রকাশ করা যাচ্ছে। দেখো তাহলে এখন রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে রেশনাল নাম্বারটা কি? পূর্ণ সংখ্যা করলাম যেটা আমরা, পূর্ণ সংখ্যা কি? 0 থেকে +-1, +-2, +-3 চলতে থাকবে। যদি তার সঙ্গে আমি পূর্ণ সংখ্যার সঙ্গে যদি ভগ্নাংশ অর্থাৎ কোনগুলো, যেগুলো 2/3, 1/2 এইগুলোকে যুক্ত করি, তাহলে দুটো মিলে কি সংখ্যা তৈরি করবে? একটা মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার।
এবার এই রেশনাল নাম্বারকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি? যে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আর পি এবং কিউ কি হবে? ইন্টিজার। ইন্টিজার পূর্ণ সংখ্যা। তাহলে কি পরিচয় পেলাম? যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায়, তার একটাই শর্ত কি হবে? নিচেরটা কখনো 0 হবে না, কিন্তু পি আর কিউ দুটো কি হবে? ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে কিভাবে আমরা একটু দেখি। এখান থেকে আমরা কিছুটা কনফিউশনের জায়গা এখান থেকেই তৈরি হয় যে 0 কি তাহলে মূলদ সংখ্যা? এই কনফিউশনের জায়গাটাই আমাদের মেন ফোকাসের বিষয় আজকে। তাহলে চলো দেখে নিই আমরা যে 0টা কি তাহলে মূলদ সংখ্যা হচ্ছে, বা আমরা কোন সংখ্যা, কিভাবে সংখ্যাগুলোকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে দেখা যায়। তাহলে চলো দেখি। 0কে আমরা কিভাবে লিখতে পারি? 0/2 লেখা যায়, 0/10 লেখা যায়, তুমি যা কিছু লিখতে পারো 0কে। কেন? কোনো সংখ্যাকে 0কে যদি 2 দ্বারা ভাগ করলেও 0 আসবে, 0কে 10 দ্বারা ভাগ করলেও 0 আসবে, 0কে 100 দ্বারা ভাগ করলেও 0 আসবে। তাহলে এইখানে একটু ভালো করে খেয়াল করো তো, 0/2, 2 not equal to 0, 2 not equal to 0, 0,2 integers। দেখো এটা ভালো করে খেয়াল করো, 0 কিভাবে লেখা যায়? 0/2 আকারে লেখা যায়। তাহলে 2 not equal to 0, আমি এখানে 2 না লিখে তুমি যদি মনে করো একটা নির্দিষ্ট একটা a লিখে নিতে পারো, যে a not equal to 0। কেননা 0কে তুমি যা দিয়েই ভাগ করো না কেন 0ই আসবে। তাহলে যেখানে 0 এবং ইন্টিজার্স, এখানে এর মান +-1 +-2 যে কোনো কিছু হতে পারে, 0 হতে পারে, কিন্তু নিচের পোর্শনটা কিন্তু 0 হবে না কন্ডিশনে বলা রয়েছে। তাহলে কি এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করলো? যেটা মূলদ সংখ্যার ডেফিনেশনে ছিল, অবশ্যই স্যাটিসফাই করলো। কীভাবে স্যাটিসফাই করলো? এখানে যেভাবে বলা ছিল যে কোনো সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ নিচের অংশটা নট ইকুয়াল টু 0, তাহলে এবং কি শর্ত? উপরের এবং নিচের দুটো সংখ্যা কি হবে? পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ ইন্টিজার হবে, তাহলেই সেটা মূলদ সংখ্যা হবে। তাহলে এটা তো 0, তো সেই কন্ডিশনটা তো স্যাটিসফাই করলো। তাহলে 0 কি একটা মূলদ সংখ্যা। একইভাবে 2 কি তাহলে মূলদ সংখ্যা? একটু আগে তো আমরা দেখলাম যে কি পূর্ণ সংখ্যার সঙ্গে যখন ভগ্নাংশ যুক্ত করব, দুটো মিলিয়ে মূলদ সংখ্যা তৈরি করবে। তাহলে 2 একটা মূলদ সংখ্যা, 1 একটা মূলদ সংখ্যা, 0 তো মূলদ সংখ্যা দেখলাম। একইভাবে তাহলে 2 ছিল, -2 তো ছিল, তাহলে -2 একটা মূলদ সংখ্যা। তাহলে প্রতিটা সংখ্যাই একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা সেটাকে কিভাবে দেখবো যে মূলদ সংখ্যা কিনা? তাহলে এই ফর্মের সঙ্গে আমরা কল্পনা করি। তাহলে 2কে 2/1 হিসাবে লেখা যায় না? লেখা যায় তো। তাহলে যেখানে 1 নট ইকুয়াল টু 0 এবং 2 আর 1 দুটোই ইন্টিজার্স না? তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা? করছে। তাহলে 2 একটা মূলদ সংখ্যা। আবার একটা কি লেখা যেতে পারে? -2। তাহলে -2কে কিভাবে লেখা যায়? -2/1। তাহলে এখানে 1 নট ইকুয়াল টু 0, -2, 1, এই দুটো ইন্টিজার্স। তাহলে দেখো মূলদ সংখ্যার সংজ্ঞা বা ডেফিনেশন যেটা, সেটাকে স্যাটিসফাই করছে কিনা। তোমার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই দেখা যে আমি যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি কিনা। যদি প্রকাশ করতে পারি,
তাহলেই সেই সংখ্যাটা কি হবে, মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম জিরো মূলদ সংখ্যা কিনা। এবার আমরা দেখব যে জিরো বাস্তব সংখ্যা কিনা। দেখো এখানে বাস্তব সংখ্যার দুটো পার্ট আছে। বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, রিয়েল নাম্বার। একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনটা, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনটা হবে, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। বুঝলে? তাহলে আমরা জিরোকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, তাহলে জিরো মূলদ সংখ্যা হচ্ছে, তাহলে জিরো অমূলদ সংখ্যা হবে না। আমরা এই ভিডিওতে আমাদের মেন ফোকাস যেহেতু জিরো, তাই আমরা অমূলদ সংখ্যাকে আপাতত স্কিপ করছি। যখন আমরা ডিটেলসে ভিডিও করব তখন এই অমূলদ সংখ্যা নিয়ে ডিটেলসে ব্যাখ্যা করব। এখন তাহলে আমরা কি করি, মূলদ সংখ্যা হয়ে গেছে, তাহলে আমরা ডাইরেক্ট রিয়েল নাম্বারতে যাই। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, রিয়েল নাম্বারের দুটো পার্ট, একটা কি মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো তো আমরা দেখেই নিলাম। তাহলে অমূলদ সংখ্যাটা কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। অমূলদ সংখ্যা কোনগুলো, √3, পাই, ই, √2 প্রভৃতি হতে পারে। এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করবো না, করতে পারবো না। তাহলে আমরা এটাকে আপাতত সংখ্যাগুলো, এক্সাম্পলগুলো মনে রাখা, আমরা ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যা করব। তাহলে দেখো এবার এখানে একটা টপিক আমরা একটু বলি, যে সব থেকে কনফিউশন আসে অনেক ক্ষেত্রে, যে আমরা কি করে বুঝবো কোনো একটা সংখ্যা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। অনেক ক্ষেত্রে ভগ্নাংশ ডেসিমাল ফর্মে, অর্থাৎ 0.223, 0.03, 0.2314 এর পর্ব হতেই থাকে। তাহলে যদি এই ফর্মতে থাকে, তাহলে কোনটা মূলদ সংখ্যা আর কোনটা অমূলদ সংখ্যা, এটাকে বিচার করা একটু জটিল হয়ে যায়। কেননা মূলদ সংখ্যার মধ্যে ভগ্নাংশ একটা পার্ট রয়েছে। যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে যখন আমি 2কে 5 দিয়ে যখন ভাগ করব, তখন একটা 0. কত আসবে, 4 আসছে। একইভাবে √3 একটা নির্দিষ্ট মান রয়েছে, √3 একটা নির্দিষ্ট মান রয়েছে। তাহলে √3 মানটা কত, 1.732 কত চলতে থাকে। তাহলে একইভাবে যেমন 1/2 এর কত, 2/5 এর মান কত, 0.4। একইভাবে √3 মান কত, 1.732, এইটা আসছে। সেহেতু আমাদের একটা কনফিউশন হতে পারে যে আমরা তাহলে কী করে বুঝবো। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা আমাদের মেন ফোকাস যেহেতু জিরো, তাই আমরা এর বাইরে এই ক্লাসের মধ্যে যাব না। তাহলে দেখা যাক, এবার রিয়েল নাম্বার হয়ে গেল। তাহলে মূলদ সংখ্যা যদি হয় জিরো, তাহলে রিয়েল নাম্বার তো হতে বাধ্য। বোঝা গেল? তাহলে জিরো আমরা কি দেখলাম, জিরো ন্যাচারাল নাম্বার হচ্ছে না, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। জিরো হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা, জিরো ইন্টিজার তথা পূর্ণ সংখ্যা, জিরো রেশনাল নাম্বার তথা মূলদ সংখ্যা, জিরো অমূলদ সংখ্যা হচ্ছে না, জিরো রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা হবে। তাহলে দেখে নিলাম আমরা জিরো কোন কোন সংখ্যা হচ্ছে। এবার একটু আপার ক্লাসে দেখো, এখন যে পার্টটা করাবো এই পার্টটা সবার জন্য প্রয়োজন হয় না। একটু আপার ক্লাসে যারা থাকে, ক্লাস 10 অ্যাবভ, তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু প্রয়োজন, তবে প্রত্যেকের ক্ষেত্রে এটা জানা প্রয়োজন। তাই আমি এখন বলবো যেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তাহলে রিয়েল নাম্বার তো গেল, এবার বাস্তব সংখ্যা যদি থাকে, তাহলে একটা অবাস্তব সংখ্যা তো অবশ্যই থাকার কথা আমরা ভাবতে পারি। তাহলে দেখো অবাস্তব সংখ্যা কোনটা, চলো দেখা যাক অবাস্তব সংখ্যাটা কোনটা। তাহলে আমরা বাস্তব সংখ্যাটা দেখলাম, এবার তার অবাস্তব সংখ্যাটা কোনটা। অবাস্তব সংখ্যা হচ্ছে, অবাস্তব সংখ্যাকে আমরা কিভাবে বলতে পারি, দেখো নর্মালি
যে কোনো নেগেটিভ সংখ্যার আমি যদি বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি তাহলে কি হয়, সবসময় একটা ধনাত্মক সংখ্যা আসবে। যেমন -1 এর স্কোয়ার করলে কি হবে, 1 আসবে। কেন, -1 ইন্টু এটাকে এইভাবে লেখা যায় -1, তাহলে মাইনাস মাইনাস কি হয়, প্লাস হয়, তাই +1। একইভাবে -2 স্কোয়ার ইন্টু 4 কেন হচ্ছে, -2 স্কোয়ার মানে কি, -2 ইন্টু -2, অর্থাৎ মাইনাস মাইনাসের প্লাস, 2 2 4, তাহলে এটা হচ্ছে। তাহলে এটা তো স্বাভাবিকভাবে হয়, কিন্তু যদি কোনো সংখ্যার বর্গ করলে সেটা ঋণাত্মক আসে, যদি আসে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, ইমাজিনারি নাম্বার। অর্থাৎ ইমাজিনারি নাম্বারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দেখেন ইমাজিনারি নাম্বারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এই ফর্মতে বি আই, যেখানে বিটা কি রিয়েল নাম্বারস আর আইটা হচ্ছে ইমাজিনারি ইউনিট, যার মানটা কত, √-1। অর্থাৎ এখান থেকে আমরা কি পাই, আই এর স্কোয়ার করলে কত হবে, -1 আসছে। তাহলে কি আমরা কি পেলাম, যে কোনো একটা সংখ্যার স্কোয়ার করলে সেটা ঋণাত্মক আসছে। একইভাবে 3i আমি ধরলাম, এই ফর্মে পরিচিত যে ইমাজিনারি নাম্বার সবসময় কোন ফর্মে থাকবে, এই ফর্মে থাকবে। তাহলে বি এর জায়গায় আমি এটা রিয়েল নাম্বার, বি যেহেতু রিয়েল নাম্বার তাই আমি 3 দিতে পারি। তাহলে এটা মানে কি 3 ইন্টু আই, আমি যদি স্কোয়ার করি তাহলে কত পাবো, 9 ইন্টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মানে কত, -1 না, তাহলে -9 পাচ্ছি না। তাহলে এই সংখ্যাটার বর্গ করলে -9 আসছে। তাহলে কি এই সংখ্যা কি একটা অবাস্তব সংখ্যা। এবার আমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে 0 কি অবাস্তব সংখ্যা হবে? আমি তো 0কে দেখলাম 0 বাস্তব সংখ্যা হলো, তাহলে 0 কি বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? চলো তাহলে দেখে নিই। এবার দেখো 0কে আমরা কিভাবে লিখতে পারি, আগে আমাদের এটা বুঝতে হবে যে বি আই, বিটা কি, বিটা হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে একটা অংশ 0 না, রিয়েল নাম্বারের মধ্যে একটা অংশ 0 না, তাহলে বি এর জায়গায় আমি 0 ইন্টু আই লিখতে পারি 0কে। তাহলে কি 0কে এই ফর্মে লেখা গেল, কি ফর্মে, 0 ইন্টু আই, যেখানে কি 0টা হচ্ছে একটা রিয়েল নাম্বার আর আইটা হচ্ছে ইমাজিনারি ইউনিট। এর ডেফিনেশন বলছি আমি, ইমাজিনারি নাম্বারের ডেফিনেশনে কি বলা আছে, যে রিয়েল নাম্বারের সঙ্গে যদি একটা ইমাজিনারি ইউনিট আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা ইমাজিনারি নাম্বার পাবো। তাহলে বি একটা রিয়েল নাম্বার, আই একটা ইমাজিনারি ইউনিট, তাই দুটো গুণ করে আমি ইমাজিনারি নাম্বার পেয়েছি। একইভাবে আমি লিখতে পারি না 0কে 0 ইন্টু আই, তাহলে 0টা রিয়েল নাম্বার, আইটা ইমাজিনারি ইউনিট, তাহলে কি 0কে এই ফর্মে লেখা গেল। তো তাহলে কি 0 একটা ইমাজিনারি নাম্বার হচ্ছে না? তাহলে কনফিউশনের জায়গা তো এখানেই, 0টা কি ইমাজিনারি নাকি রিয়েল। দেখো 0 ইমাজিনারি হবে প্লাস 0 রিয়েল নাম্বার হবে, 0-র ক্ষেত্রে এটা একটা এক্সেপশন, যে কি 0 যেমন রিয়েল নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ 0 একটা ইমাজিনারি নাম্বার। তাহলে বুঝে গেলে, তাহলে 0টা কি হবে, রিয়েল নাম্বারও হবে ইমাজিনারি। নাম্বার সিস্টেমের এই অংশটা অর্থাৎ জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, এই সিস্টেম, এই নাম্বারটাকে একটু জানার প্রয়োজন সকলের রয়েছে, কেন নাম্বার সিস্টেমটাকে একটা সংখ্যাকে ভালো করে বুঝতে গেলে এটাকে
যতটুকু জানার প্রয়োজন আছে আমি ততটুকুই তোমাদেরকে বলবো। এটা মূলত ক্লাস 10-এর উপরে যারা রয়েছে, 11-12 বা গ্রাজুয়েশন যারা করছে, তাদের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি দেখলাম, যে কি প্রথম থেকে কি দেখলাম? প্রথমে আমরা ন্যাচারাল নাম্বার দেখলাম, অখণ্ড সংখ্যা দেখলাম, ইন্টিজার দেখলাম, রেশনাল নাম্বার দেখলাম, ইরেশনাল নাম্বার দেখলাম, রিয়েল নাম্বার দেখলাম, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার একটু আগে দেখলাম আমরা। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি? কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বারের যোগফল, অর্থাৎ এই দুটো মিলে কি তৈরি করছে? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কোন ফর্মে থাকে তার কীভাবে আমরা চিনব? তাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আর কীভাবে আমরা চিনব? যখন এ প্লাস আই বি এই ফর্মতে থাকবে, এই ফর্মতে পেলেই আমরা তাকে কি বলবো? সেটা একটা জটিল সংখ্যা। তাহলে এবার আমরা দেখে নিত যে তাহলে রিয়েল নাম্বার কি করে জটিল সংখ্যা হয়। দেখো, এ কে এইভাবে লেখা যায় না, দেখা যায় কিনা? দেখো, কেন জিরোর সঙ্গে যাই গুণ করো সেটাই জিরো হয়। তাহলে আমার এ প্লাস আই বি ফর্মতে এলো কিনা, যেখানে এ আর বি কি একটা রিয়েল নাম্বার, তাহলে এও একটা রিয়েল নাম্বার, জিরো একটা রিয়েল নাম্বার, তাই এ কে আমরা জটিল রাশি বলতে পারি বা কমপ্লেক্স নাম্বার বলতে পারি। একইভাবে বি আই, জিরো প্লাস বি আই এই ফর্মতে, দেখো তো এ প্লাস আই বি ফর্মতে হলো কিনা? এই ফর্মতে হলো কিনা, যেখানে এটা ছিল, কিন্তু আমার এ প্লাস আই বি ফর্মতে লিখতে পারলাম তো, লিখতে পেরেছি তো। যদি লিখতে পারি তাহলে সেটা বলা সম্ভব, আমরা বলতে পারি। তাহলে ইমাজিনারি নাম্বারও একটা কমপ্লেক্স নাম্বার। কেন? এই যে আমরা তাকে এ প্লাস আই বি আকারে লিখতে পেরেছি বিআইকে, একইভাবে রিয়েল নাম্বারটা একটা কমপ্লেক্স নাম্বার। কেন? কেন রিয়েল নাম্বারকে আমরা এ প্লাস আই বি আকারে লিখতে পেরেছি। তাহলে রিয়েল নাম্বার প্লাস ইমাজিনারি নাম্বার ইকুয়াল টু কমপ্লেক্স নাম্বার। তাহলে বোঝা গেল। এবার কোশ্চেন, কেন আমরা জটিল রাশিটাকে এই মুহূর্তে করালাম? কেন করালাম? কারণ আমরা দেখব তাহলে জিরো কি জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার? তাহলে চলো দেখি জিরোটায় কমপ্লেক্স নাম্বার কি না। তাহলে আমরা জিরোকে কিভাবে লিখতে পারি? তাহলে আমরা ধরো এখানে এটা মুছে দিই, জিরো, জিরোকে জিরো প্লাস আই ইন্টু জিরো লেখা যায় না? লেখা যায় তো। এ প্লাস আই বি ফর্মতে হলো না, যেখানে এ আর বি কি হওয়ার কথা ছিল? রিয়েল নাম্বার। তাহলে জিরো তো রিয়েল নাম্বার, তাহলে কি জিরোকে এই ফর্মে লেখা গেল তো। তাহলে জিরো কি হচ্ছে? একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে দেখো, আমি খুব শর্টে করে প্রতিটা পার্ট সম্পর্কে তোমাদের ডিসকাস করলাম। এই ক্ষেত্রে হয়তো অনেক সময় তোমাদের প্রতিটা বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা আসবে না। কেন? আমরা এটাতে মূলত ফোকাস রেখেছি জিরোকে, যে জিরোটা কি। তাহলে আমরা প্রতিটা টপিক সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিও করব। আমি প্রতিটা টপিককে আলাদা আলাদাভাবে ভালো করে বুঝিয়ে দেবো। প্রতিটা টপিকের, প্রতিটা নাম্বারের, প্রতিটা ভাগের কি প্রপার্টি আছে, তাদের কি রুলস রয়েছে, কিভাবে বুঝবো, বিভিন্ন অপারেশন, অ্যাথমেটিক্যাল অপারেশন কিভাবে করব, সমস্ত ক্লাসগুলো আমি সামনে করব। তাহলে আমরা এই ক্লাসের ফাইনাল কনক্লুশনটা আমি কী দিতে পারি? তাহলে জিরো শুরুর থেকে শুরু করে জিরোটাই কোন কোন ক্লাসের অন্তর্গত হচ্ছে? জিরো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। তারপরে কি? জিরো হোল নাম্বার তথা অখণ্ড সংখ্যা হচ্ছে। তারপরে তার উপরে কি এলো? জিরো ইন্টিজার তথা পূর্ণ সংখ্যা হচ্ছে। তারপরে কি আসলো? জিরো রেশনাল নাম্বার তথা মূলদ সংখ্যা হচ্ছে, কিন্তু জিরো অমূলদ সংখ্যা হচ্ছে না। তাহলে
এই দুটো মিলিয়ে রিয়েল নাম্বার হচ্ছে, তাহলে জিরো একটা রিয়েল নাম্বার হচ্ছে, আর জিরো কি হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার হচ্ছে, আবার জিরো অবাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা তথা ইমাজিনারি নাম্বার হচ্ছে। তাহলে জিরোর এখানে একটা কনফিউশনের জায়গা যেটা ছিল সেটা আশা করি দূর হলো। তাহলে জিরো যেমন করে রিয়েল নাম্বার, একইভাবে জিরো কিন্তু অবাস্তব অর্থাৎ ইমাজিনারি নাম্বার হবে। দুটোর ক্ষেত্রে কমন কি থাকবে? জিরো। আর এই রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? কমপ্লেক্স নাম্বার সিস্টেম। এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমের মধ্যেও অন্তর্গত কি? জিরো। তাহলে নাম্বার সিস্টেমের হিউজ একটা পার্ট, তার একটা নাম্বার সিস্টেমের এই একটা পার্ট হচ্ছে কি? কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমকে আমরা আলোচনা করলাম। তার মূল কারণ হচ্ছে কি আমাদের জিরো সম্পর্কে জানা প্রয়োজন। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, সবাই দেখতে থাকবে ভালো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও আলাদাভাবে আরও ডিটেলসে ডিসকাশন করব।